বাংলা ভাষায় রচিত আজকের গল্প ঘড়ির রহস্য। এই গল্পের প্রধান চরিত্র রণজয় বসু, যিনি একজন প্রাচীন সামগ্রী সংগ্রাহক, যার সংগ্রহে থাকা একটি পুরনো ঘড়ি নিয়ে তৈরি এই রহস্য। তার বন্ধু তাপস রায় এবং কুখ্যাত ডাকাত। এই গল্পের সম্পাদনায় সঞ্জয়, সংলাপে শাহজাহান। শুরু করছি গল্প। কলকাতার বিখ্যাত প্রাচীন সামগ্রী সংগ্রাহক রণজয় বসু একদিন একটি অদ্ভুত চিঠি পান। চিঠিতে লেখা ছিল, তোমার সংগ্রহে থাকা ঘড়িটি আসলে সময়ের চাবিকাঠি। এটি শুধু সময় জানায় না, সময় বদলে দিতে পারে, সাবধান। এই ধরনের রহস্যময় চিঠি পেয়ে রণজয় একটু হতবাক হলেও কিছুটা উত্তেজিত হন। তার সংগ্রহে শতবর্ষ পুরনো অনেক দামি জিনিসপত্র ছিল, যার মধ্যে একটি হাতঘড়ি। তিনি কয়েক মাস আগে এক নিলাম থেকে কিনেছিলেন ঘড়িটি, যেটি ছিল খুব পুরনো, সোনার তৈরি, কিন্তু তাতে কোনো ব্র্যান্ডের নাম ছিল না। ঘড়িটি কেনার পর থেকেই রণজয়ের মাঝে মাঝে মনে হতো ঘড়িটি যেন কেমন অদ্ভুত। মাঝে মাঝে সময় পিছিয়ে যেত, আবার কখনো কখনো সময় দ্রুত এগিয়েও যেত। রণজয় বসু একদিন তার পুরনো বন্ধু গোয়েন্দা তাপস রায়কে ডেকে পাঠালেন। তাপস রায় তার বন্ধু রণজয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে বলল, এমন একটা চিঠির পর কিছুটা খোঁজ নেওয়া দরকার, তবে আগে সেই ঘড়িটি দেখি। ঘড়িটি হাতে নিয়ে তাপস লক্ষ্য করল ঘড়ির কাঁটা খুব ধীরে ধীরে নড়ছে, কিন্তু এর পেছনে কি যেন একটা গোপন চাবুক আছে বলে মনে হলো। তারপর তাপস বলল, এই ঘড়ির ভেতরে কিছু লুকোনো আছে রণজয়। তারা ঘড়িটি আলতো করে খুলল। ভেতরে ছোট্ট এক টুকরো কাগজ ছিল, তাতে কিছু লেখা ছিল। সে সময় নিয়ন্ত্রণ করে, সে ভবিষ্যৎ বদলে দিতে পারে। যদি এটি তুমি পড়ে থাকো তবে বিপদ তোমার খুবই কাছে। অবাক হয়ে রণজয় জিজ্ঞাসা করল, কিন্তু এর মানে কি? তাপস তখন কাগজটি ভালো করে পড়লেন এবং বললেন, এটা শুধু একটা ঘড়ি নয়, এটা সম্ভবত কোনো গুপ্তচক্রের অংশ। এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র থাকতে পারে। আমাদের এই ঘড়ির ইতিহাস খুঁজে বের করতে হবে। তারা শহরের বিভিন্ন প্রাচীন জিনিসপত্রের বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করতে শুরু করলো। ধীরে ধীরে রহস্য ফাঁদ হতে শুরু করলো। এই ঘড়িটি এক কুখ্যাত ডাকাতের হাত থেকে এসেছিল, যিনি বিশ্বাস করতেন যে এই ঘড়ির মাধ্যমে তিনি নিজের মৃত্যুর সময় পরিবর্তন করতে পারবেন। কিন্তু সেই ডাকাত হঠাৎ করেই নিখোঁজ হয়ে গিয়েছিল। ঘড়িটির ইতিহাস অনুসন্ধান করতে করতে তাপস রায় এবং রণজয় বসু জানতে পারলেন যে এই ঘড়িটির আসল মালিক একজন বিজ্ঞানী ছিলেন, যিনি এক অদ্ভুত আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানীর নাম ছিল ডক্টর অরবিন্দ মৈত্র। ডক্টর মৈত্র সময় নিয়ে গবেষণা করেছিলেন এবং তিনি এমন একটি ঘড়ি তৈরি করতে চেয়েছিলেন যা সময়ের ধারণা সম্পূর্ণ বদলে দেবে। কিন্তু তার আবিষ্কারের কিছুদিন পরেই রহস্যময়ভাবে খুন হন। তাপস ঘড়িটি খুঁটিয়ে দেখতে দেখতে শুরু করলো। হঠাৎ ঘড়িটির একটি গোপন সুইচটি চাপ দিতেই ঘড়ির ভেতর থেকে একটি ছোট্ট মানচিত্র বেরিয়ে এলো, যেখানে ডক্টর মৈত্রের গোপন পরীক্ষাগারের অবস্থান নির্দেশ করা ছিল। এই মানচিত্রটি অনুসরণ করে তারা দুজন শহরের বাইরে এক পুরনো বাড়িতে পৌঁছালো, যেটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। বাড়িতে ঢুকে তারা একটি গোপন কক্ষ খুঁজে পেল, যেখানে ডক্টর মৈত্র তার গবেষণা করতেন। সেখানে একটি পুরনো নোট বই পেল, যাতে লেখা ছিল, ঘড়ির ভেতর আসলে কোনো গুপ্তধন নেই, বরং এটি ছিল ডক্টর মৈত্রের পরীক্ষা নিরীক্ষার অংশ।
তিনি ঘড়িটির মাধ্যমে সময় নিয়ন্ত্রণ করতে না পারলেও একটি বিশেষ শক্তি সঞ্চয় করতে সক্ষম হয়েছিলেন। তার এই অদ্ভুত ক্ষমতার জন্যই তাকে খুন করা হয়েছিল। তাপস আর রণজয় আরও গভীরে অনুসন্ধান করতে করতে বুঝতে পারল ডক্টর মৈত্রের ঘড়ির আবিষ্কারের আসল উদ্দেশ্য ছিল মানব জাতির উপকার করা, কিন্তু কিছু দুষ্টু চক্র এটি ব্যবহার করতে চেয়েছিল বিপর্যয় ঘটনার জন্য। সেই দুষ্ট চক্রই ডক্টর মৈত্রকে হত্যা করেছিল। ঘড়ির ভেতরেই এই নোটবই ও অন্যান্য প্রমাণ দেখে তাপস নিশ্চিত হলো যে এই হত্যাকাণ্ডের পেছনে সেই ডাকাত এবং তার গ্যাং জড়িত ছিল, যা ঘড়িটি দখল করতে চেয়েছিল গুপ্তধনের লোভে। কিন্তু তারা যা চেয়েছিল তা পাননি। শেষমেশ ঘড়ির ভেতরের এই রহস্য আবিষ্কৃত হয় এবং তাপস ও রণজয় সেই কুখ্যাত গ্যাংয়ের লোকদের ধরার জন্য পুলিশের সাথে যোগাযোগ করে। ডক্টর মৈত্রের বংশের চিহ্ন হিসাবে ডক্টর মৈত্র বংশের চিহ্ন হিসাবে তার একমাত্র জীবিত ভাইপো সন্দীপ মৈত্র এই সমস্ত সত্যের অধিকারী হয়। ঘড়ির রহস্যভেদ হয়ে গেলেও তা থেকে কোনো গুপ্তধন নয়, বরং একজন মহান বিজ্ঞানীর জীবন ও কাজের অন্তিম সত্য উন্মোচিত হলো। আজকের গল্প এখানেই সমাপ্ত হলো।